স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আব্দুস সামাদ আসিফ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জমকালো আয়োজনের মধ্যে ইংরেজি নতুন বছর বরণ করে নিল সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ের বুর্জ খলিফা, বুর্জ আল আরব, ব্লু ওয়াটার্স আইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় ছিল চোখ ধাঁধানো আয়োজন। তবে প্রবাসীদের মাঝে ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া। তার মৃত্যুতে বাংলাদেশের মিশনগুলোতে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইংরেজি নববর্ষ উপলক্ষে রাত ঠিক 12টায় দুবাই বুর্জ খলিফায় শুরু হয় বর্ণাঢ্য আতশবাজির প্রদর্শনী। বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবনের নির্মাতা প্রতিষ্ঠান ইমার প্রপার্টিজের আয়োজনে সঙ্গীত, আলো ও আতশবাজির সমন্বয়ে নতুন বছরকে স্বাগত জানান হাজারো দর্শনার্থী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের উপস্থিতি মুখরিত হয়ে ওঠে বুর্জ খলিফার সামনের বিস্তীর্ণ চত্বর। বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তান সহ নানা দেশে প্রবাসী ও পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ সবাই যেন সুন্দর এবং ভালোভাবে চলতে পারে নতুন বছরে, সবাই শুভকামনা। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও শোকের ছায়া নেমে আসে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দোয়া মাহফিল ও গায়বান্না জানাজার আয়োজন করেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তিনি আমাদের ছেড়ে চলে গেছে। এই কারণে আমরা এইবারের যে নিউ ইয়ারটা, যে নতুন বছরটা আমরা ব্যতিক্রমভাবে পালন করছি। তিনবারের প্রধানমন্ত্রী উনি ইন্তেকাল ফরমাইছে, উনি ওনার রুহের মাগফিরাত কামনা করার জন্য আমরা ওই উদযাপনটা না করে আমরা দোয়া এবং মাহফিলের আয়োজন করে আমরা ওনার জন্য, ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা একটু দোয়া করেছি। নতুন বছর যখন আসে সারা বিশ্বে অনার্বরভাবে বিভিন্ন আতশবাজি বিভিন্নভাবে উদযাপন করায় অত্যন্ত আনন্দের সাথে, কিন্তু এই দিনটি আমাদের জন্য ছিল অত্যন্ত ভারাক্রান্ত এবং দুঃখের। কারণ আমরা আমাদের এমন একজন নেত্রীকে হারিয়েছি, যিনি দেশের মানুষের জন্য, মানুষের ভোটার অধিকার, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বিভিন্ন দেশে প্রবাসীদের অংশগ্রহণে বড় বড় শপিং মলগুলোতেও ছিল উৎসবের আমেজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেই মূলত এমন ব্যাপক আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলিল। স্বাক্ষরকালে তিনি বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং দেশের সরকারের আতিথেয়তার প্রশংসা করেন। এ সময় বাংলাদেশের হাই কমিশনার উপস্থিত থেকে কৃতজ্ঞতা এবং বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই উদ্যোগকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। নিউ ইয়র্কের আদালতে মাদক পাচার মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। সোমবার আদালতে হাজির করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। একই সাথে নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলে দাবি করেন। নিউ ইয়র্কের একটি আদালতে প্রথমবার হাজির করা হলে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো মাদক পাচারের মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে তোলা হয় মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকেও। দুজনকেই কারাগারে পোশাক পরানো হয়। অনুবাদের জন্য তাদের কানে ছিল হেডফোন আর পায়ে ছিল শিকল। বিচার চলাকালে আদালত কক্ষে ছিল কড়া নিরাপত্তা। এর আগে হাতকড়া পরানো অবস্থায় মাদুরো ও তার স্ত্রীকে আদালতে নিয়ে যাওয়া হয়। চারপাশে সশস্ত্র মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা ঘিরে রেখেছিল তাদের। গত শনিবার দিবাগত রাতে কারাকাসে তাদের সরকারি কম্পাউন্ডে বিশেষ বাহিনীর এক অভিযানের মাধ্যমে এই দম্পতিকে আটক করা হয়। এরপরই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠক ডাকা হয়। সেখানে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইনের নিয়ম যথাযথ অনুসরণ করা হয়েছে কিনা তা নিয়ে তিনি উদ্বিগ্ন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভেনেজুয়েলার পর এবার মাদক চোরাচালানের অভিযোগে কলম্বিয়া ও মেক্সিকোতে সামরিক অভিযান পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। রোববার এয়ারফোর্স ওয়ানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমনটা ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানে জোরদার হামলার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি।
চোখে মুখে জয়ের আনন্দ। ভেনেজুয়েলার সামরিক অভিযান শেষে ফুরফুরে মেজাজে এয়ারফোর্স ওয়ান বিমানে চড়ে ফ্লোরিডা ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনগামী বিমানে রোববার গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন তিনি। ভেনেজুয়েলার নেতৃত্ব প্রসঙ্গে প্রশ্ন উঠলে ট্রাম্প সাফ জানান ওয়াশিংটনের হাতেই থাকবে কারাকাসের নিয়ন্ত্রণ। বলেন প্রয়োজনে ফের হামলা চালাতে প্রস্তুত তার সেনারা। ভেনেজুয়েলা মৃতদেশে পরিণত হচ্ছিল, এর দায়িত্ব এখন আমাদের হাতে। তেল সমৃদ্ধ দেশটির বাণিজ্যিক কাঠামো সংস্কার করে সবকিছু পুনর্গঠন করা হবে। এ সময় কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপেরও ইঙ্গিত দেন ট্রাম্প। প্রেসিডেন্ট গোস্তাভো পেট্রোকে অসুস্থ ও কোকেন কারবারি বলেও আখ্যা দেন তিনি। প্রতিবেশী কিউবারি প্রশাসন অত্যন্ত অসুস্থ, তারা কোকেন উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাচার করছে। মার্কিনদের জীবন কেড়ে নেওয়ার অভিযোগে সেখানেও সামরিক অভিযান চলতে পারে। মাদক পাচার বন্ধে মেক্সিকো ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। আরও বলেন ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবার সরকার এখন পতনের দ্বার প্রান্তে। এতে দ্বীপরাষ্ট্রটিতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও জানান তিনি। চোখ রাঙিয়েছেন ইরানকেও। দেশটিতে চলমান বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়নের জবাবে খুব জোরালোভাবে আঘাত হানা হবে বলে হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের উস্কানির তীব্র প্রতিবাদ জানিয়ে লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো। নীরব দাস, নিউজ 24। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জর্ডানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে দেশে রেমিটেন্স পাঠানো একটি গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও পোশাক শ্রমিকদের আনন্দ দিতে জেরস ফ্যাক্টরির কর্তৃপক্ষ আয়োজন করে এক বিশাল নিউ ইয়ার সেলিব্রেশন পার্টি। জেরস ওয়ানের হলরুমে তপন রায়ের পরিকল্পনায় অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব ছিলেন রফিকুল ইসলাম রনি। বিপুল দর্শক উপস্থিতি অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলে। বাংলাদেশের পাশাপাশি অনুষ্ঠানে পারফর্ম করেন নেপাল, ভুটান ও মিয়ানমারের পোশাক শ্রমিকরা। और ओनली न्यू ईयर के लिए नहीं है, जो भी है क्रिसमस रहने दो, जो नेशनलिटी का जो प्रोग्राम है हम लोग ऐसा फंक्शन रखते हैं, बट ओपनली हम लोग पूरा एंजॉय करते हैं एक दिन न्यू ईयर में। বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল বর্তমানে ওমানে রয়েছে। আন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বাংলাদেশ দূতাবাস মাস্কাটের আয়োজনে 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত 35 সদস্যের একটি ব্যান্ড ও অর্কেস্ট্রা দল। দলটি মাস্কাটে আয়োজিত আন্তর্জাতিক আয়োজনে বাদ্য পরিবেশন করবে। এই আয়োজনে দেশি বিদেশি কূটনীতিক, ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন। নিউ ইয়ার উপলক্ষে সৌদি আরবের রিয়াদে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের উদ্যোগে দেশীয় কালচারাল ইভেন্ট আয়োজন করা হয়। মেডিকেল কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মেডিকেল কমপ্লেক্সের অ্যাডমিন নুরুল ইসলাম। চেয়ারম্যান হাফেজ কেফায়েতুল্লাহ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডক্টর মুস্তফা, ডক্টর আরিফুল ইসলাম, ডক্টর নাওমি, ডিরেক্টর লিটন আব্দুল আজিজ, মোহাম্মদ ইয়াসিন সহ আরও অনেকে। রিয়াদ বাংলাদেশ থিয়েটার দেশীয় বাঙালি ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করে। সবশেষে প্রবাসে বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ওমানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দুবাই ভিত্তিক একটি বাংলাদেশি মালিকানাধীন রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়ার গেট টুগেদার। রাজধানী মাস্কাটের ইন্টারসিটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট দুবাইয়ের ফাউন্ডার ও সিইও বোরহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গালফ কান্ট্রি ম্যানেজার রবিউল হোসেন। এছাড়াও বিভিন্ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনতাহা। মনোনয়ন ফিরে পেতে প্রথম দিন 42টি আপিল দায়ের করেছেন প্রার্থীরা। তাদের প্রত্যাশা নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করবে। প্রধান নির্বাচন কমিশন জানান দেশে নির্বাচনী পরিবেশ রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। নির্বাচন কমিশন তাদের আপিল করার জন্য ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সোমবার আপিল দায়ের করতে দেশের ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়। সকল জেলার জন্য করা হয় একটি কেন্দ্রীয় বুথ। প্রথম দিনে রংপুর থেকে ৩টি, রাজশাহী থেকে 5টি, খুলনা থেকে 3টি, বরিশাল থেকে 1টি, ময়মনসিংহ থেকে 1টি, ঢাকা থেকে 15টি ও ফরিদপুর থেকে 7টি আপিল দায়ের করেন প্রার্থীরা। সিলেট থেকে কেউ আপিল করেননি। কুমিল্লা থেকে আপিল করেন 4 জন আর মনোনয়ন পেয়েছেন এমন একজনের বিরুদ্ধে আপিল জমা পড়ে একটি। চট্টগ্রাম থেকে মনোনয়ন পেতে আপিল করেন 1 জন। সব মিলিয়ে প্রথম দিনে 42টি আপিল দায়ের হয়। বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা জানান, খুব ছোট ছোট কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি, তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। জেলা রিটার্নিং অফিসার অবশ্যই সকলের সাথে সমতার সুষম বন্টন করবে। আমাদেরকে বৈষম্য করা হয়েছে, এই জন্য আমরা আবার আপিল করতে এসেছি। যদি এখান থেকে এনিহাও আমি রেজাল্ট না পাই তাহলে ইনশাল্লাহ হাইকোর্টের দ্বারস্থ হব। বুথ পরিদর্শন করে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, প্রার্থী বা সংক্ষুব্ধ যে কেউ আপিল করতে পারবেন। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। আর প্রধান নির্বাচন কমিশনার পরিদর্শন শেষে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবে কমিশন। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। সারা দেশে এ পর্যন্ত 1842টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করবে কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শেষ হলো 7 দিনের দলীয় শোক। শেষ দিনেও শ্রদ্ধা জানাতে খালেদা জিয়ার সমাধিতে ভিড় করেন দলের নেতাকর্মীরা। স্মৃতিচারণ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান জানান, বেগম জিয়ার রাজনৈতিক জীবন মসৃণ ছিল না। নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি বিএনপিকে নিয়ে গেছেন জনতার কাছে। মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। জিয়া উদ্যানে স্বামীর সমাধির পাশেই শায়িত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের বাহিরে তার কোনো ঠিকানা নেই। মৃত্যুর পরও অটুট থাকলো তারই বক্তব্য, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় শোকের শেষ দিনেও শ্রদ্ধা জানাতে সমাধিসৌধে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। শ্রদ্ধার কাফেলা দীর্ঘ করেন নানা শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, খালেদা জিয়ার গণতান্ত্রিক লড়াই এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি শুধু সাধারণ একজন নেত্রী ছিলেন না, উনি বাংলার লাখো কোটি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক। হাজার হাজার লোক আসছে তাকে ফুল দিয়ে সম্মাননা জানানোর জন্য এবং তার জন্য কবর জিয়ারত করার জন্য। সকলেই দোয়া করবেন, আমাদের নেত্রী আমাদের জন্য অনেক কিছুই করেছেন। এদিন শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ। আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত। আগামী নির্বাচনে এই সমাগম মাধ্যমে সবাইকে দেখাতে চাচ্ছি এবং আগামীতে সবাই জানবে, সবাই দেখবে যে বাংলাদেশের জাতীয়তাবাদ ধানের শীষের জন্য জনগণের কতখানি ভালোবাসা। আলাদাভাবে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির 2 স্থায়ী কমিটির সদস্য। তারা বলেন, খালেদা জিয়াকে হারিয়ে বাংলাদেশ অভিভাবক হারিয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার যে অভাব এই দেশে, এটা কিন্তু আমি বলে শেষ করতে পারবো না। তারা আরো বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিতে মানুষ মুখিয়ে আছে। এ সময় সকল অপশক্তির বিরুদ্ধে নিজেদের ঐক্য সমুন্নত রাখার উপর গুরুত্ব আরোপ করেন তারা। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। 24-এর অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দল মিলে
দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। এদিকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ কয়েকটি দলের নেতারা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির 7 দিনের শোক কর্মসূচির শেষ দিন ছিল সোমবার। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ধীরে ধীরে রাজনীতির ময়দানে সরব হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান এভিনিউয়ের বাসা থেকে সোমবার দুপুর 11:15টায় চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তিনি। দুপুর 12:30টার দিকে 9টি বাম দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতাদের সাথে বৈঠকে মিলিত হন তারেক রহমান। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয় বলে জানান গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ। যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে, সবাই মিলেই দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে, সেই আশাবাদ উনি ব্যক্ত করলেন। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। সেই কথাটা উনি এখানে বললেন। পরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিক, ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট, এইটা যাতে আর কখনো তৈরি না হয়, সুষ্ঠু নির্বাচন এবং তার মধ্যে যে জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য। বিকেলে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। জমিয়তে ওলামে ইসলাম বাংলাদেশের নেতা জুনায়েদ আল হাবিবও তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া এবি পার্টি ও বাংলাদেশের লেবার পার্টির শীর্ষ নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে সরকার শুধু থাকলে হবে না, বিরোধী দলও হতে হবে একটা দায়িত্বপূর্ণ বিরোধী দল। সে কথাটা আমরা ওনার সাথে কথা বলেছি এবং উনি সেটাকে গুরুত্ব দিয়েছেন। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে তারেক রহমানের কাছে শোকবাণী পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি ঘোষিত শোক কর্মসূচির শেষ দিনে গুলশান কার্যালয়ে নানা শ্রেণী পেশার মানুষ শোক বইয়ে স্বাক্ষর করেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের 18 মাস পর প্রিয়জনের কবর খুঁজে পেল 8 পরিবার। রাজধানীর রায়েরবাজার কবরস্থানে আদরের সন্তানের দেখা মিলল কবরে। রায়েরবাজার কবরস্থানে 8 পরিবারকে তাদের স্বজনের কবর বুঝিয়ে দেওয়া হয়। এ সময় সিআইডি প্রধান জানান, এখানে পাওয়া অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেট। স্বজন থাকার পরও জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় রায়েরবাজার সংলগ্ন কবরস্থানে। প্রিয় সন্তান কিংবা ভাইয়ের মরদেহ ছুঁয়ে দেখার ইচ্ছে পূরণ না হলেও 18 মাস পর মিলেছে তাদের পরিচয়। সোমবার জুলাই শহীদদের গণকবর থেকে তোলা 8 জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। গণকবরের সামনে আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে কবরগুলো বুঝিয়ে দেয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এত লেট কইরা ঠিকই আমার ছেলে আটি করে আমার দেখাইলো, যদি আগে দেখাইতো তো আমার শরীরের আমি দিন দিতে লাস্টও তো পাইতাম তাজা। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে, তারা কেউ বেয়ারিশ না। সিআইডি বলছে জুলাই আন্দোলনে 114 অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ এই কবরস্থানে দাফন করা হলেও পরিচয় মিলেছে মাত্র 8 জনের। বাকিদের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে বলেও জানায় সিআইডি। 114 জনই জুলাই যোদ্ধা না, এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, 20 পানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে, ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। এই সময় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা জানান, মরদেহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে উত্তোলন করা হয়েছে। অজ্ঞাতদের পরিচয় শনাক্তের এই অভিজ্ঞতা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য মামলাতেও কাজে লাগানো যেতে পারে। এই কঠিন ও সংবেদনশীল কাজটি সম্পন্ন করতে সিআইডি, ফরেনসিক, ডিএনএ ও মেডিকেল টিমগুলো অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। এক বিরাট অভিজ্ঞতা ও সক্ষমতা অর্জন করেছে। আমি প্রত্যাশা করব যে অন্যান্য পুলিশি তদন্ত এবং অনুসন্ধান প্রক্রিয়ায় এই অভিজ্ঞতা যেন কাজে লাগানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।
এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv।